আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি, ভবিষ্যৎ যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ জমছে বলে সতর্কতা বেইজিংয়ের, সার্কাস বলছে মস্কো। মানসিক সমস্যায় ভুগছেন ইসরায়েলি সেনারা, বাড়ছে আত্মহত্যা প্রবণতাও। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা। হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি যে বক্তব্যটি দিয়েছেন সেটি নিয়ে বর্তমানে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে আধুনিক যুদ্ধের কৌশল এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে তিনি যে সতর্কবার্তা দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে হলে ভারতীয় সেনাবাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি এবং সাইবার সক্ষমতার মতো আধুনিক প্রযুক্তিতে আরও বেশি শক্তিশালী হতে হবে। কারণ আগামী দিনের যুদ্ধগুলো কেবল লাঠি বা বন্দুক দিয়ে লড়া হবে না, বরং সেখানে প্রযুক্তির ব্যবহারই হবে নির্ণায়ক ভূমিকা। তিনি উল্লেখ করেছেন যে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে যে ধরনের চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় সেনাবাহিনীকে সবসময় উচ্চ সতর্কতায় থাকতে হবে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারতীয় জওয়ানদের নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক সমরাস্ত্র সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, যা ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, ভারতের এই নতুন সামরিক কৌশল এবং সেনাপ্রধানের এই কঠোর হুঁশিয়ারি সম্পর্কে আপনার মন্তব্য কী? আপনি কি মনে করেন প্রযুক্তির এই ব্যবহার ভবিষ্যতে সীমানার নিরাপত্তাকে আরও বেশি দুর্ভেদ্য করে তুলবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের বিশ্লেষণমূলক খবরগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভারতের সেনাপ্রধানের এই বক্তব্যের পেছনে মূলত বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনা একটি বড় কারণ হিসেবে কাজ করছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। বিশেষ করে হিমালয় অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে যেভাবে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে এবং সেখানে যে পরিমাণ নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে তা এটাই প্রমাণ করে যে ভারত এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা এখন যথেষ্ট আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতেও দ্বিধা করবে না। এই আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতের সামরিক বাজেট এবং দেশীয় প্রযুক্তিতে অস্ত্র নির্মাণের ওপর যেভাবে জোর দেওয়া হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়, কারণ আত্মনির্ভরশীল সামরিক শক্তিই পারে একটি দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে। সেনাপ্রধান তার বক্তব্যে আরও বলেছেন যে জওয়ানদের মনস্তাত্ত্বিক প্রস্তুতি এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের টেকনিক্যাল জ্ঞান থাকাটাও এখন সময়ের দাবি, কারণ আধুনিক রণক্ষেত্রে একজন সৈনিককে কেবল যোদ্ধা হলেই চলে না, তাকে একই সঙ্গে একজন দক্ষ প্রযুক্তিবিদও হতে হয়। ভারতের এই সামরিক প্রস্তুতি কেবল যুদ্ধের জন্য নয়, বরং শান্তিরক্ষার স্বার্থে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে, যাতে কোনো পক্ষই ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার সাহস না দেখায়। প্রযুক্তির এই বিশাল কর্মযোগ্য এবং সেনাপ্রধানের এই কঠোর বার্তা এটাই বুঝিয়ে দিচ্ছে যে ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থাকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের উপযোগী করে তুলতে কতটা অঙ্গীকারবদ্ধ, এবং আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশটির সামরিক শক্তি যে এক নতুন উচ্চতায় পৌঁছবে তাতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বেইজিং এবং মস্কোর পক্ষ থেকে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা বিশ্ব রাজনীতির সমীকরণে এক নতুন মোড় নিয়ে এসেছে। চীন স্পষ্টভাবে সতর্ক করেছে যে এই অঞ্চলে যুদ্ধের ঘন কালো মেঘ জমছে, যা পুরো বিশ্বের জ্বালানি বাজার এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মধ্যপ্রাচ্যে যদি কোনো বড় ধরনের সংঘাত শুরু হয় তবে তার প্রভাব কেবল ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বজুড়ে সাপ্লাই চেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের কোনো বিকল্প নেই বলে তারা মনে করছে। অন্যদিকে রাশিয়া এই পরিস্থিতিকে এক অদ্ভুত সার্কাস হিসেবে অভিহিত করে পশ্চিমা বিশ্বের নীতিগুলোর তীব্র সমালোচনা করেছে। মস্কোর মতে মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে কিছু দেশ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা পরিস্থিতিকে আরও বেশি জটিল এবং বিপজ্জনক করে তুলছে। রাশিয়ার এই কঠোর অবস্থান এবং চীনের শান্তি প্রস্তাবের আহ্বান মূলত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো এবং একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টারই বহিঃপ্রকাশ বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কারণ এই অঞ্চলে তেলের ওপর অনেক বড় বড় অর্থনীতির ভাগ্য নির্ভর করে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনার ভাবনা কি? সত্যিই কি আমরা একটি বড় ধরনের যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি শেষ পর্যন্ত কূটনীতির জয় হবে?
আপনার চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক আপডেট সম্পর্কে জানতে পারে। চীন এবং রাশিয়ার এই যৌথ উদ্বেগ বিশ্ববাসীকে এটাই মনে করিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট হওয়া মানেই হচ্ছে বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের ধসনামা, যা করোনা পরবর্তী সময়ে কোনো দেশের জন্যই সুখকর হবে না। বেইজিংয়ের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ ছাড়াই ওই অঞ্চলের দেশগুলোর উচিত নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, কারণ যুদ্ধের মাধ্যমে কখনো স্থায়ী শান্তি আসে না, বরং তা ধ্বংস এবং মানবিক বিপর্যয় ছাড়া আর কিছুই উপহার দেয় না। মস্কোর পক্ষ থেকে যে সার্কাস শব্দটি ব্যবহার করা হয়েছে তা মূলত বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের ভঙ্গুরতা এবং বড় শক্তিগুলোর দ্বিচারিতাকেই ইঙ্গিত করে, যেখানে একদিকে শান্তির কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে প্রচ্ছন্নভাবে অস্থিরতাকে উস্কে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান, সৌদি আরব এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা যদি ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে তবেই এই সম্ভাব্য যুদ্ধ রোধ করা সম্ভব হবে। বিশ্বনেতাদের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং কূটনৈতিক তৎপরতা এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্য এখন কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং এটি এখন বিশ্ব রাজনীতির দাবার চালের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে, অন্যথায় পুরো বিশ্বকে এর চরম মূল্য দিতে হতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে বর্তমানে এক ভয়াবহ মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে, যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। দীর্ঘস্থায়ী সংঘাত এবং যুদ্ধের ভয়াবহতা থেকে ফিরে আসা অনেক সেনার মধ্যেই তীব্র ট্রমা বা পিটিএসডি লক্ষ্য করা যাচ্ছে, যা তাদের সাধারণ জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দিচ্ছে। বিভিন্ন সূত্র দাবি করছে যে সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ এই ধরনের মানসিক অস্থিরতা যদি সেনাবাহিনীর মূল কাঠামোর মধ্যে ছড়িয়ে পড়ে তবে যুদ্ধের ময়দানে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা বলছেন যে একজন সৈনিক যখন দিনের পর দিন বিভৎস পরিস্থিতির মধ্য দিয়ে যান, তখন তার মস্তিষ্কে যে গভীর ক্ষতের সৃষ্টি হয় তা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন, এবং পর্যাপ্ত চিকিৎসা ও মানসিক সমর্থনের অভাবে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সেনাদের জন্য বিশেষ কাউন্সেলিং এবং রিহ্যাবিলিটেশন সেন্টার খোলার কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি যে অনেক বেশি জটিল তা সেনাদের পরিবারগুলোর উদ্বেগের মাধ্যমেই ফুটে উঠছে। প্রিয় দর্শক, যুদ্ধের এই মানসিক প্রভাব সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন যে কোনো সংঘাতের সবচেয়ে বড় শিকার হয় মানুষের মন? আপনার ভাবনাগুলো আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে রাখুন। ইসরায়েলি সেনাবাহিনীর এই অভ্যন্তরীণ সংকটের কারণে অনেক অভিজ্ঞ সৈনিক এখন সামরিক পরিষেবা থেকে সরে আসার কথা ভাবছেন, যা দীর্ঘমেয়াদে দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় এক ধরনের শূন্যতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে যে যুদ্ধের ময়দানে শারীরিক আঘাতের চেয়েও অনেক সময় মানসিক আঘাত বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, কারণ এটি কেবল ওই ব্যক্তিকেই নয় বরং তার পুরো পরিবারকেও ধ্বংস করে দেয়। ইসরায়েলের স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উঠে এসেছে যে শত শত সৈনিক নিয়মিতভাবে মানসিক সমস্যার জন্য সরকারি সহায়তার আবেদন করছেন, কিন্তু চাহিদার তুলনায় সম্পদের সীমাবদ্ধতা থাকায় সবাইকে সঠিক সময়ে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। এই মানসিক সংকটের পেছনে কেবল সম্মুখ যুদ্ধই নয়, বরং দীর্ঘ সময় ধরে চলমান অস্থিরতা এবং অনিশ্চয়তাও বড় কারণ হিসেবে কাজ করছে, যেখানে একজন জওয়ান সবসময়ই এক ধরনের প্রাণ ভয়ে এবং দুশ্চিন্তায় থাকেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধের এই মনস্তাত্ত্বিক দিকের ওপর গুরুত্বারোপ করছে এবং বলছে যে কোনো সংঘাতের মানবিক মূল্য কেবল হতাহতের সংখ্যা দিয়ে বিচার করা যায় না, বরং এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো বিবেচনায় নেওয়া উচিত। ইসরায়েলি জওয়ানদের মধ্যে বাড়তে থাকা এই হতাশা এবং বিষণ্ণতা মূলত এটাই প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কতটা নিষ্ঠুর হতে পারে এবং এর শেষ পরিণতি কত ভয়াবহ হতে পারে, যা আমরা সাধারণ মানুষ হয়তো সব সময় অনুধাবন করতে পারি না। যদি এই পরিস্থিতির দ্রুত উন্নতি না ঘটে তবে ইসরায়েলের সামাজিক কাঠামোতেও এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সেনারা যখন আবার সাধারণ সমাজে ফিরে আসবে তখন তাদের মানসিক ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
দক্ষিণ লেবাননে পুনরায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে, যা চলমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে দাবি করছে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক। এই হামলার ফলে ওই অঞ্চলের জনজীবন পুনরায় এক চরম অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে নিমজ্জিত হয়েছে, যা পুরো অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে আবারও হুমকির মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এই হামলা মূলত নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে, কিন্তু লেবানন সরকার এবং স্থানীয় প্রশাসন বলছে যে এই হামলার ফলে বেসামরিক পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক কূটনীতির ব্যর্থতাকে বারবার সামনে নিয়ে আসছে এবং প্রশ্ন তুলছে যে আদৌ কি কোনো চুক্তি এই অস্থিরতা থামাতে সক্ষম হবে কিনা। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে গত কয়েকদিন ধরে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, এই হামলার ফলে তা এখন বিস্ফোরক অবস্থায় পৌঁছেছে, যেখানে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছে। দর্শক, এই হামলা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? কেন বারবার যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান বিশ্লেষণ আমাদের জানান এবং এই ধরনের ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। লেবাননের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে এই ধরনের নতুন করে শুরু হওয়া হামলা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে আরও পতনের দিকে নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সংঘাত কবলিত এলাকায় কোনো ধরনের স্থিতিশীলতা বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে উভয় পক্ষকেই সংযত থাকার এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হলেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না, বরং সামরিক শক্তি প্রদর্শনের নেশাই এখন প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যাদের কোনো রাজনৈতিক স্বার্থ নেই, কিন্তু তাদেরই যুদ্ধের চরম মূল্য দিতে হচ্ছে জীবনের বিনিময়ে। দক্ষিণ লেবাননের এই পরিস্থিতি কেবল একটি দেশের সমস্যা নয়, বরং এটি পুরো বিশ্বের শান্তিপ্রিয় মানুষের জন্য একটি উদ্বেগের বিষয়, কারণ যে কোনো সময় এই ছোট সংঘাত একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। যুদ্ধের এই দামামা আর কতদিন বাঁচবে এবং কবে নাগাদ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তার কোনো স্পষ্ট উত্তর কারও কাছে নেই। তবে আপাতত সবার চোখ এখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দিকে, যে তারা কিভাবে এই উত্তেজনা প্রশমন করতে পারে। বারবার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ফলে মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা এখন চুক্তির চেয়েও বেশি অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে, যা অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের অন্যতম শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হামাসকে নিরস্ত্রীকরণ নিয়ে যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তা বিশ্ব রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে যদি তিনি আবার ক্ষমতায় আসেন, তবে হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি অস্ত্রহীন করতে তিনি কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবেন। ট্রাম্পের এই মন্তব্যকে অনেকেই তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখছেন, যেখানে তিনি নিজেকে একজন শক্তিশালী বিশ্বনেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, যিনি বিশ্বের যে কোনো প্রান্তের অস্থিরতা দমন করার ক্ষমতা রাখেন। তার মতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে চরমপন্থী গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে হবে এবং এই কাজে তিনি তার আগের মেয়াদের মতোই ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের সরাসরি হুমকি পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলতে পারে এবং ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে, কারণ হামাস বা এই ধরনের গোষ্ঠীগুলো সহজে তাদের অবস্থান থেকে সরে আসবে না। দর্শক, ট্রাম্পের এই কঠোর হুমকিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? তিনি কি আসলেই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবেন, নাকি পরিস্থিতি আরও জটিল হবে? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ট্রাম্পের এই নিরস্ত্রীকরণের পরিকল্পনাটি মূলত তার ডিল অফ দ্য সেঞ্চুরির একটি বর্ধিত অংশ বলে ধারণা করা হচ্ছে, যেখানে তিনি আরবের দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে একঘরে করে দিতে চেয়েছিলেন। তার এই বক্তব্যের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং বলা হয়েছে যে ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করে নেওয়া কোনো পরিকল্পনাই সফল হবে না। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা বলছেন যে ওবামার আমলে বা বর্তমান বাইডেন প্রশাসনের নমনীয় নীতির কারণেই এই সশস্ত্র গোষ্ঠীগুলো বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে এবং ট্রাম্পের মতো একজন কঠোর নেতার পক্ষেই সম্ভব এদের নিয়ন্ত্রণ করা।
তবে বাস্তবতা হল মধ্যপ্রাচ্যের সংকট এতটাই গভীরে যে কেবল হুমকি বা সামরিক শক্তি দিয়ে তার সমাধান সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী রাজনৈতিক সদিচ্ছা এবং সব পক্ষের মধ্যে গ্রহণযোগ্য একটি সমাধান। ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক শেয়ার বাজার এবং তেলের বাজারেও এক ধরনের প্রভাব লক্ষ্য করা গেছে, কারণ যে কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাসই ব্যবসায়িক মহলে উদ্বেগের সৃষ্টি করে। আগামী দিনে ট্রাম্প যদি সত্যি সত্যি হোয়াইট হাউসে ফিরে আসেন, তবে মধ্যপ্রাচ্যের সমীকরণ কোন দিকে মোড় নেবে তা নিয়ে এখন থেকেই বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত শান্তির জন্য যে ধরনের ত্যাগ ও আলোচনার প্রয়োজন তা কোনো পক্ষ থেকে আসবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার সামনে।